দেশ ভাগাভাগি হয়ে যায় তখন নাকি আসাম এবং ত্রিপুরাতে ওনার রাজ্যের অনেকগুলো অংশ চলে গেছে। তিনশো বছর পুরাতন একটি মসজিদের ভিতরে আছি। ভিউয়ার্স, এই ভিডিওটি জুড়ে আছে একজন মুসলিম রাজার কথা। এই মুসলিম রাজার কথাটি জানতে হলে পরে ভিডিও জুড়ে থাকতে হবে। দেখা যায় আসসালামু আলাইকুম, আমি আবির, সিলেট জকিগঞ্জ ৮ গ্রাম সাজিদ দেওয়ান সাজিদ আলী। আমি ওনার চতুর্থতম বংশধর। এটা শাহিদ রাজা সাহর বাড়ি। শাহিদ রাজা সাহেব আসলা খুব আধ্যাত্মিক শক্তি আলা, ধর্মীয় রাজা আসলা, খুব ভালো মানুষ। হাসন রাজার লগে সম্পর্ক আছিল, তান খুব বাইয়াফি সম্পর্ক আছিল। অত প্রভাবশালী রাজা আছিল। হৌ সময় ব্রিটিশর পুলিশ আইতে সময় দগ্নর সড়ক থাকতে সময় তোমার যেন গুড়ার তনে লামিয়া টুপি হাত লইয়া আইতে হয়েছে। দেশ স্বাধীনের বাদে গেছলা ও সরবার মিয়ারে এখন কুজেন যে বাইনা আছে এনরে লইয়া হিন্দু এক মানুষ গেছিল। কিতা কইতাম যেন যেন হাজার হাজার মানুষে খালি নমস্কার দিছেন আর ভক্তি দিছেন, কইছেন যেন আমরা এত দিনে আমরা যেন মালিক পাইছি, যেন মুনিব পাইছি। বাইনার গরর নাতি এক নাতি আসলা আর যেন দেশ পার্টিশনের বাদে মহিউদ্দিন চৌধুরী ডিসি। মহিউদ্দিন চৌধুরী আপনারা ইতিহাসও পাইতা পারেন, যেন ভাষা আন্দোলনের যেন এক জিয়ত পাইবা আসলা ডিসি। আর মহিউদ্দিন চৌধুরী আসলা হৌ সময় কুর যে পার্টিশন হওয়ার আগে আসাম প্রদেশের গভর্নর আসলা। তারা খুব উচ্চ ফ্যামিলির মানুষ, উচ্চ শিক্ষিত। হৌ সময় হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সাই হলেন আমার সবচাইতে বেস্ট। তো আমি এখন দাঁড়িয়ে আছি সাজিদ রাজার বাড়িতে। আশা করি আমার সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে, এবং ওনার কিছু বংশধর আছেন, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, সেটাও তুলে ধরার চেষ্টা করব। অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। এই সাজিদ রাজার জমিদার বাড়ি যেতে হলে আপনাকে সিলেট বাস টার্মিনাল থেকে জকিগঞ্জ ৮ গ্রামের বাসে উঠতে হবে। সেই বাসের ভাড়া হবে ৯০ থেকে ১০০ টাকা। ৮ গ্রাম বাজারে নামার পর যদি কাউকে জিজ্ঞেস করেন আমি সাজিদ রাজার বাড়ি যাব, দেখিয়ে দেবে। আপনি হেঁটে হেঁটে ৫-৭ মিনিটে যেতে পারবেন। আর যদিও অটো রিক্সা যদি যেতে যান তাহলে ২-৩ মিনিটে আপনাকে সেখানে পৌঁছে দেবে, যেটার ভাড়া হয়ে থাকবে ১০ থেকে ১৫ টাকা। কিছু দূর যাওয়ার পর যখন দেখবেন বিশাল বড় একটি দিঘি বুকে নিয়ে তার পাড়ে আছে একটি মসজিদ। এই রাজার বাড়িটি বুবা খান্নায় জর্জরিত হয়ে বলতেছে, আমাকে উপভোগ করো, আমাকে বাংলার একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলো, আমাকে উন্মুক্ত করে দাও মানুষের জন্য। বাংলার প্রতিটি সন্তান যাতে জানতে পারে সাজিদ রাজা কে ছিলেন, তার রাজত্ব কি ছিল, এবং তার রাজত্ব কাকে নিয়েছিল, তার রাজত্ব কতটুকু ভয়ানক ছিল এবং কতটুকু মমতাময় ছিল, সেটা তুলে ধরো এবং আমাকে ব্যবহার করো। ব্যবহার করে বাংলার ইতিহাসের পাতায় সাক্ষী হিসাবে রেখে দাও। কিন্তু দুঃখের কথা, কে শুনবে কার কথা? এটা রক্ষণাবেক্ষণ কে করবে? এর ইতিহাসটি কে ধরে রাখবে? একসময় হারিয়ে যাবে সেই রাজাদের মতো এই রাজার বাড়িটিও। এই বিশাল দিকের পার ঘেঁষেই হেঁটে গিয়েছে সেই রাজার গড়টি, যেই ঘরে রাজা বসবাস করতেন পরিবার প্রিয়জন নিয়ে। কিন্তু সেই রাজারা আজ নেই, পড়ে আছে ওনাদের বানানো সেই ঘর। তারপরেও সেই ঘরের পুরোটা অংশ নেই আজ। পিছনের অংশগুলো ভেঙে গিয়েছে, সামনের অংশগুলো কিছুটা টিকে আছে খালের সাক্ষী হয়ে। কিন্তু এখানকার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি রুম হয়তো বুবা কান্না করে কাঁদে। হয়তো এমন করে বলতেছে, জমিদাররা তোমরা চলে গেলা, আমাকে রেখে গেলা এইভাবে, অযত্ন অবহেলায় ফেলে দিয়ে গেলা, আজ আমার যত্ন করার মতো কেউ নেই। ভিউয়ার্স, সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজার বংশধররা আজও আছেন বেঁচে দুনিয়াতে, এবং এই বাড়িতেও একজন বংশধর আছেন, ওনাদের সঙ্গে আমাদের কথা হয়নি। এবং আরেকজন বংশধরের সঙ্গে কথা হয়েছে, কিছুটা ফুটেজ আমরা তুলে ধরেছি, আশা করি ভিডিও শেষে জানতে পারবেন, দেখতে পারবেন। এবং এই রাজার ঘরের ভিতরের অংশটি কেমন ছিল কিছুটা আমরা দরজার ফাঁক দিয়ে হাতটা ঢুকিয়ে নিয়ে ক্যামেরা করেছি। ভিতরে ঢুকা যায়নি, দরজা বন্ধ ছিল বিদায়।
কিন্তু সবথেকে কষ্টের কথা হচ্ছে আজ যদি সেগুলো রক্ষণাবেক্ষণ করে ইতিহাসের সাক্ষী হিসাবে রাখা হতো কতই না ভালো হতো, কিন্তু আর সেগুলো দেখভাল করার মতো কেউ নেই। রাজার গড়ের পাশেই আছে রাজার কাছারি গড়, যে কাছারি গড়টি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশ আমলে সেই গড়টি মেরামত করার জন্য কলকাতা থেকে মিস্ত্রি আনা হয়েছিল। 13 চালার এই টিনের গড়টি তখনকার সর্বকিছু মিলিয়ে গড়টি খরচ হয়েছিল 13,000 টাকা। এই 13,000 টাকার বিনিময়ে এত সুন্দর একটি গড় তখন নির্মাণ করা হয়েছিল। আজকালের সাক্ষী হয়ে সেই গড়টি এখনো দাঁড়িয়ে আছে, সেই গড়ের পিলারগুলি এবং সেই ঘরের দেয়াল সবকিছু মিলিয়ে আজও নজর কাড়ার মতো একটি গড়, অনেক সুন্দর একটি গড়, কিন্তু সেই ঘরে কেউ বসবাস করে না, সেই ঘরে কেউ বসে হিসাব নিকাশ করে না। সেই গড় আজ এইভাবে পড়ে আছে বন্ধ অবস্থায়। কিন্তু এই গড়টি যদি আরো সুন্দর মেরামত করে এখানে পর্যটকদের জন্য কিছু একটা করা হতো, তাহলে দেশের কিছু আয় হতো এবং সেই রাজার বাড়িটি ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকতো জনম জনম ধরে। এই সাজিদ রাজার পিতা ছিলেন ঈশন রাজা, যে কিনা ছিলেন জয়ন্তা রাজবাড়ির ছেলে। সাজিদ রাজা প্রজাদরতি ছিলেন, অনেক ধর্মপ্রাণ ছিলেন। ওনার রাজত্ব ছিল 3,500 লক্ষ একর জমির উপরে। সিলেটের হাসন রাজা ছিলেন সাজিদ রাজার অনেক কাছের বন্ধু, এই গড়ে বসে অনেক আড্ডা দিতেন তারা। হাসন রাজার বোন দুলন রানী ছিলেন সাজিদ রাজার প্রথম স্ত্রী। কোনো ছেলে মেয়ে হয়নি সেই স্ত্রীর ঘরে, দ্বিতীয় বিয়ে করেন, সেই স্ত্রীর ঘরেও কোনো ছেলে মেয়ে হয়নি। তখন তিনি তৃতীয় বিয়ে করেন। তৃতীয় বিয়েটি করেছিলেন ঢাকা মিরপুর 14 জমিদার নারায়ণ হালদার চৌধুরীর মেয়ে তৃষ্ণা রানী হালদার। উনি হিন্দু ধর্মের ছিলেন, সেই ঘরে ছিল একটি সন্তান এবং সেই সন্তানের নামও রাখা হয়েছিল উল্লাস আলী। কিন্তু ভাগ্যগুণে সেই উল্লাস আলী আর সিলেটে আসতে পারেননি। কালের বিবর্তনে উনিও হারিয়ে গিয়েছেন ওনার রাজত্ব থেকে। আর ওই যে মসজিদ দেখতেছেন, এটা হচ্ছে পুরো 300 বছরের। আমি সেটা আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করব, ভিতরে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি জকিগঞ্জের 8 গ্রামের সাজিদ রাজার বাড়ি। রাজত্ব যখন শেষ হয়ে যায়, তখন বাগাবাগি হয়ে যায়, দেশ বাগাবাগি হয়ে যায়, তখন নাকি আসাম এবং ত্রিপুরাতে ওনার রাজ্যের অনেকগুলো অংশ চলে গেছে। তা আমি বর্তমানে ওনার এই বাড়িটিতে আছি এবং আমার ভাগ্য যে আমি একজন মুসলিম রাজার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং ওনার রাজত্ব অনেক ইতিহাস রেখে গেছে আমাদেরকে সাক্ষী হিসাবে। আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার ভালো কিছু। তো এখানে এসে যতটুকু দেখতে পারছি, এখানে ওনার বংশধররা এখানে নেই। ওনার বংশধররা আছেন ঢাকাতে, এবং যে একজন বংশধর আছেন ওনার সঙ্গে আমার কথা হয়নি, ওনার কথা বলতে চাননি। আর চেষ্টা করব আমি আপনাদের মাঝে সত্যতা যতটুকু সম্ভব হয় তুলে ধরার। আমি অনেক শুনেছি এই রাজা সম্পর্কে এবং আমাদের অনেকগুলা ব্লগিং আছে, ডকুমেন্টারি আছে এই রাজাকে নিয়ে। চেষ্টা করব আমি আমারটা আমি তুলে ধরার। এই বিশাল বড় পুকুরটি নিয়ে আছে আরেকটি ইতিহাস। বারাক নদীর উজান ডলে ভেসে যাওয়ার জন্য জনগণের মাঝে পানির জন্য হাহাকার সৃষ্টি হতো। পানির হাহাকার দূর করার জন্য এই রাজা বাড়ির সামনে 8 একর ভূমির উপরে খনন করেন এই বিশাল আকারের দিঘিটি, এবং দিঘির পাশেই আছে এত সুন্দর একটি মসজিদ, যে মসজিদটি অনেক সুন্দর, ইতিহাসের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে। ভাবতেই অবাক লাগে যে এই মসজিদের বয়স হয়ে গিয়েছে 300 বছরের উপরে, কিন্তু সেটা দেখে মনে হয় না। মসজিদটি রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে বোধহয়, আর সেই মসজিদটি টিকে আছে। তাহলে চলেন আমরা এই মসজিদের ভিতরটি কেমন আছে সেটা তুলে ধরার চেষ্টা করব।
এই রাজা মুসলিম ধর্মের অনুসারী ছিলেন, সেজন্য অনেক সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ করেছিলেন। এই মসজিদের ভিতরে আজও সেখানে নামাজ হয়, মানুষ এখানে আসেন, মসজিদ দেখেন এবং অনেক মানুষ এখানে এসে সৌন্দর্য উপভোগ করেন। মসজিদের সৌন্দর্য, এত সুন্দর কাজ, এত সুন্দর পিলারগুলো দাঁড়িয়ে আছে সেই রাজার নাম ধরেই। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর যে অনুভূতিটি মনে আসছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত বছর পুরাতন একটি মসজিদের ভিতরে ঢুকে মনে হচ্ছে এই মসজিদটি হয়তো আজ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করার কারণে আজ টিকে আছে কালের সাক্ষী হয়ে। বাংলার ইতিহাসে অনেক মসজিদ আজও আছে বিদ্যমান ঠিক এরকমই, এবং অনেক মসজিদ অনেক কিছু হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণ করার অভাবে। কিন্তু গর্বিত মনে হচ্ছে মুসলিম জাতি হিসাবে এত সুন্দর একটি মসজিদের ভিতরে আমি প্রবেশ করেছি। মাশাআল্লাহ ভিউয়ার্স, আমি এখন 300 বছর পুরাতন একটি মসজিদের ভিতরে আছি। মাশাআল্লাহ, মসজিদটি এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। মজবুত একটি মসজিদ, এটা বোঝাই যাবে না যে 300 বছর প্লাস। এটাই সৌভাগ্য আমার, একটি ভিডিও করতে এসে আমি মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি। সাজিদ রাজার বানানো একটি মসজিদ, এটাই সৌভাগ্য আমার, নিজেকে ভাগ্যবান মনে করতেছে এখানে দাঁড়িয়ে। রাজার বাড়ির মসজিদের পশ্চিম দিকে আছে ছোট্ট কয়েকটি কক্ষ। এই কক্ষগুলি কি ছিল সেটা বুঝে উঠতে পারিনি, কিন্তু দেখে মনে হচ্ছে সেটা যে রাজার আমলে তৈরি করা হয়েছিল, এবং এই রাজা ছিলেন অনেক প্রজাদরদী। এবং বাড়ির পশ্চিম দিকে আছে ছোট আর একটি দিঘি। সবকিছু মিলিয়ে এই জমিদারের বাড়িটি খুবই সুন্দর এবং খুবই আকর্ষণ করার মতো এই বাড়িটি। এবং কি সাজিদ রাজা যে প্রজাদরদী ছিলেন সেটা সাক্ষী আজও আশেপাশের মানুষ। প্রজাদের দেখভাল করার জন্য কাঠ দ্বারা নির্মিত গাড়ি হাতিতে সওয়ার হয়ে পুরো রাজ্য ঘুরে বেড়াতেন উনি। এবং এই বাড়ির ভিতরেই আছে সেই রাজার বংশধরের পারিবারিক গুরুস্থান। সেখানে শুয়ে আছেন সাজিদ রাজা, ওনার মা বাবা সবাই। এবং কি এই গুরুস্থানটি অনেক পুরাতন। এর ভিতরে ঢোকার পরেই অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। কিন্তু এর গেটে একটি স্বরূপলিপি আছে, সেটাতে নামগুলি স্পষ্টভাবে উঠে আসতেছিল না। সেটা মেরামত করা হয়েছে না বেশ কয়েক যুগ ধরে হয়তো, কিন্তু আমরা এর বিকল্প একটি রাস্তা বেছে নিয়ে সেই রাজার মৃত্যু তারিখটি আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি।
আমরা যখন ইট দিয়ে ডলতে ডলতে রাজাদের মৃত্যু তারিখটি স্পষ্ট করে তুলেছি, তখন চোখে বাঁচল দেওয়ান ঈশন রাজা ছিলেন সাজিদ রাজার পিতা। 1872 ইংরেজিতে উনি মৃত্যুবরণ করেছেন। দেওয়ান সাজিদ রাজা মৃত্যুবরণ করেছেন 1903 ইংরেজিতে, এবং এখানে ওনাদের বংশধররা কে কখন মৃত্যুবরণ করেছেন সেটা লেখা আছে। এবং আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, খুবই সাধারণভাবে ওনাদের খবরগুলি রেখে দেওয়া হয়েছে। এটা নেম প্লেট শুধু আছে ওইখানে চেনার জন্য কার খবর কোনটি। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি অনেকভাবে মাজারের মতো করে অনেক ইট দিয়ে টাইলস করে রাখা হয়, কিন্তু এখানে তা না। সেটা আমাকে মুগ্ধ করেছে, সেই সিস্টেমটি আমার কাছে ভালো লেগেছে। খবরের নিয়ম ঠিক ওই রকমই রাখা উচিত। এবং ওইখানেই আছে ওনাদের মৃত্যু দিবসের তারিখগুলি। এই রাজত্ব ছিল যতটুকু, বাংলাদেশ ভাগ হওয়ার পর আসাম এবং ত্রিপুরায় অনেকগুলো অংশ চলে গিয়েছে। এবং কি একজন বংশধরের সঙ্গে আমাদের যতটুকু কথা হয়েছে, উনি বলতেছেন উনি কিনা 4র্থতম বংশধর। কতটুকু সত্যমিতা সেটা আমি জানি না। যদি কাগজ কলমে উনি প্রমাণ করতে পারেন, হয়তো সরকার সেটা দেখবে এবং ওনাকে ওনার ন্যায্য যে পাওনাগুলি আছে সেগুলো বুঝিয়ে দিবে। তাহলে চলেন ভিউয়ার্স, সেই বংশধর কি বলেন সেটা আমরা শুনি এবং ওনার কথাগুলি কেমন হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি। এবং উনি যেভাবে বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে যদি কারো নজরে পড়ে, সেটা খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম, আমি আবির। সিলেট জকিগঞ্জ 8 গ্রাম দেওয়ান সাজিদ আলী, আমি ওনার 4র্থতম বংশধর। দেওয়ান সাজিদ আলীর পিতা ছিল আপনার জৈন্তা রাজবাড়ির ছেলে। উনি পরবর্তীতে জৈন্তা থেকে এসে জকিগঞ্জে এসে তার রাজত্ব করে। তখন পরবর্তীতে তার ছেলে হয় 3 ছেলে। দেওয়ান সাজিদ আলী মনে হয় দ্বিতীয় সন্তান হতে পারে তার, আমি এতটা বলতে পারছি না শিওর। কিন্তু দেওয়ান সাজিদ আলী যখন বিয়ে করে তার রাজত্ব শুরু করে জকিগঞ্জে, তো দেওয়ান সাজিদ আলী বিয়ে করে 3টা। প্রথম স্ত্রী তার খালাতো বোন আপনার হাসন রাজার বোন দোলন রানী। হাসন রাজার মা ছিল আপনার নেত্রকোনার জমিদার কন্যা। আর ঈশন রাজার ওয়াইফ মানে সাজিদ আলীর মা ছিল উম্মে কুলসুম। উনি ছিল 2 বোন। আর দেওয়ান সাজিদ আলী বিয়ে করছে 3 জন। তার প্রথম স্ত্রী দোলন রানী, আর ওই ঘরে কোনো ছেলেমেয়ে নাই। দ্বিতীয় স্ত্রীতে সে কানাইঘাটের। আর তৃতীয় স্ত্রী উনি মনে করেন, সবার কাছে শুনি যে ওনার কোনো অলাদ নাই। তো ওনার তৃতীয় স্ত্রী হলো মিরপুর 14-এর জমিদার কন্যা আপনার দেওয়ান নারায়ণ চৌধুরীর মেয়ে তৃষ্ণারানী হালদার। দেওয়ান নারায়ণ চৌধুরী হালদারের মেয়ে তৃষ্ণারানী হালদার। উনি ছিল আপনার সাজিদ আলীর তৃতীয় স্ত্রী। দেওয়ান সাজিদ আলীর যখন কোনো ছেলে মেয়ে ছিল না, তখন উনি ঢাকায় আসতে যেত। বয়স মোটামুটি অনেক ভার্তিক অবস্থায় উনি দেওয়ান আপনার ঢাকাতে এই নারায়ণ চৌধুরীর মেয়েকে উনি বিয়ে করে, হিন্দু সনাতন ধর্মের। এই ঘরে একটি ছেলে হয়। তো উনি মনে হয় যেটুকু আমি জানা সূত্রে, আমি আমার পারিবারিক যেটুকু শুনতে পারছি, যখন উনি হিন্দু ধর্ম সনাতন ধর্মের মেয়ে বিয়ে করার কারণে উনি তার জকিগঞ্জে সে বলে নাই বা তারপর সেটা নেয়নি। তার এই ঘরে তার একটা ছেলে হয়েছিল, নাম হলো উল্লাস আলী। তার নামটা মুসলমান নামকরণ করানো হয়েছিল। পরবর্তীতে তার সাজিদ রাজা মারা যায়। তো উল্লাস আলী আর কখনো সিলেটে যাইতে পারেনি। সে উল্লাস আলীর ছেলে হইল আপনার হোসেন আলী। আর হোসেন আলীর ছেলে হইল আমার বাবা ইব্রাহিম। আর ইব্রাহিমের ছেলে হইল আমি আবির। এখন অনেকেই বলতে পারে যে আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন আসলেন না। সবাই বলে জকিগঞ্জের সাজিদ রাজার কোনো অলাদ নাই। আসলে কি ভাই, আমরা অনেকেই দেখবেন আপনি ঢাকা শহরে যে অনেকের বাপ দাদা ঢাকা শহরে এসে বাড়িঘর করছে, জানি শুধু গ্রাম ওখানে, কিন্তু আমরা কোনো দিন যাইনি। এরকমই ঠিক আমাদের পরিবারেরও। কিন্তু আমার সবচেয়ে বড় ডকুমেন্টারি আমি বলতে পারবো যে একটাই, যে আমি সাজিদ রাজার বংশধর। কারণ নারায়ণ চৌধুরীর কিছু কাগজ, যেমন নারায়ণ চৌধুরীর জমিদার ছিল উনি মিরপুরে, যে ঢাকাতে যে পুরান এয়ারপোর্ট এটা ছিল, তারপরে এগুলো সব দেওয়ান এই নারায়ণ চৌধুরীর সম্পদ। এগুলো তো পরবর্তীতে সরকার নিয়ে গেল। এগুলোতে নানান এয়ারপোর্ট এটা সেটা, যেমন 14 নম্বরের পুলিশ ক্যাম্প,
এটি সম্পূর্ণ আপনার ওই দেওয়ান চৌধুরী সাহেবের। কিন্তু ওইখানে যে ওনার মেয়ে যে ছিল তৃষ্ণানী হালদারের কিছু সম্পত্তির কাগজ আমার বাবা অনেক পরবর্তী সংরক্ষণ করছেন। আমার বাবা 2011 সালে মারা গেছে। আমার বাবা ব্রিটিশের কিছু কাগজ সংরক্ষণ করছেন, এগুলো প্যান্টাগ্রামে উঠে আসছে। যে তার সবচেয়ে বেশি প্রমাণ যেটা আমি বলতে পারি, প্যান্টাগ্রামে উঠে আসছে দেওয়ান সাজিদ রাজা চৌধুরী, সিলেট জকিগঞ্জের জমিদার, স্ত্রী তৃষ্ণারানী হালদার। তার মানে কি তৃষ্ণারানী হালদার তাহলে ওনার দাদি হয়ে যায়। তার মানে কি আমি কিন্তু তার সাজিদ রাজার বংশধর। কিন্তু অনেকে বলে যে সাজিদ রাজার ছেলে মেয়ে নাই। যাই হোক, এটা বড় কথা না। আমি এখন একটাই সবচেয়ে বড় আমাদের ইউটিউবার এই ভাইটা আমাকে অনেক কীভাবে জানি না কীভাবে সে আমাকে খুঁজে হাসন রাজার বংশধর থেকে শুরু করে সাজিদ রাজার বংশধর সব কিছু উনি খুঁজে বের করছে আমাদেরকে মিরপুর ঢাকা TV7। তার জন্য ভাইয়ার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের সিলেট জেলার যে যত জেলা সুপার থেকে শুরু করে আমি সবার কাছে একটা আন্তরিকভাবে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং তাদের সবার কাছে আমি একটা আহ্বান করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব যে আমার কিচ্ছুই নেই আজ। আমি পুরোই একবারে আমাদের ঢাকাতে যা কিছু ছিল সবই সরকারিভাবে চলে গেছে। আমাদের কিচ্ছুই নেই। আমাদের সিলেটে যদি আমাদের কিচ্ছু যদি নাও থাকে তাও তো আমাদের একটা পরিচয় আছে। আমার ফ্যামিলির একটা পরিচয় চাই, আমাদের একটা ঐতিহ্য। আমি একটা সাজিদ রাজার বংশধর, আমি সেইটা হিসেবে আপনাদের কাছে একটা আকুতি করব যে আমি আমার পরিবারের ঐতিহ্য হিসেবে আমি সন্তানের স্বীকৃতি চাই, আমি আর কিছু চাই না। অনেকে বলতে পারে যে তোমার ডকুমেন্টটা কি, বা তুমি কি আসলে কি মিথ্যা নাকি। ভাই, আমার ডকুমেন্টটা আমি নিজে, আর আমি একটা জিনিস বলতে পারবো যে আমি সাজিদ রাজার বংশধর, যেহেতু আমি তৃষ্ণানী হালদারের বংশধর। কারণ তৃষ্ণানী হালদার ছিল সাজিদ রাজার স্ত্রী, আর সেই ঘরের সন্তানই কিন্তু তার পূর্ব অধীনে আমরা এই পর্যন্ত আমি আসছি। তো আমার বাবা নাই, আমার ফ্যামিলিতে আমাদের কিচ্ছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও তো একজন এতিম মানুষ, আমিও তো একটি এতিম। তো আমাদের দিকে একটু দেখবেন। আর সিলেটের জেলার যত ইয়ারা আছে জেলা ভিউয়ার্স, এই জমিদার নিয়ে অনেক তথ্য আছে, ইতিহাস হয়ে অনেক কিছুই আছে। অনেক বলতেছেন অনেক জুলুমকারী ছিলেন, অনেক বলতেছেন অনেক ভালো ছিলেন। তো সব কিছু মিলিয়ে তথ্যগুলো তুলতে গেলে আমাদের আরেকটি ভিডিও করতে হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।